হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ফাইট্রন এবং দ্য ক্র্যাকিটের আরেকটি নতুন ভিডিওতে। আমি তোমাদের বিশ্বদীপ স্যার। আমি তোমাদেরকে পড়াবো ইতিহাস এবং ভূগোল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হবে ইতিহাস। তোমরা যদি আমাকে চিনে থাকো, আমার নিজের চ্যানেল দ্য আইকিউ বুস্টার, যেটা এতদিন নাম ছিল, আমি রিসেন্ট সেই নেমটা চেঞ্জ করেছি এবং রেখেছি ক্র্যাকিট। তো তুমি যদি আমার চ্যানেল ভিজিট করো, ইফ ইউ ভিজিট মাই চ্যানেল, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট অল দ্য ভিডিওস দ্যাট আই হ্যাভ অলরেডি বিন আপলোডেড দেয়ার। তুমি সেই ভিডিওগুলো থেকে আমার ইতিহাস যে আমি পড়াচ্ছি, একটা ধারাবাহিক ঘটনা সমূহের যে সংকলন, সেটা তোমরা পেয়ে যাবে। সেই শুরু করে একদম কি বলবো, ষোড়শ মহাজনপদ থেকে শুরু করে একদম মডার্ন হিস্ট্রি আমি একদম থরলি যাব। কোনো সাল স্কিপ হবে না। অল দ্য ইম্পর্টেন্ট ইয়ার্স উইল বি ডিসকাসড হেয়ার অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান। সেটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। তোমাদের কাছে আমি ইতিহাস এতটা সহজভাবে উপস্থাপন করব, যেটা হয়তো আগে কেউ কোনোদিনও করেনি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা অবভিয়াসলি ইতিহাস, কিন্তু কি, দিল্লি সালতানাতের সূর্যাস্ত প্রায় শেষ এবং মুঘল সালতানাতের যে সূর্যোদয় সেটা শুরু হয়েছে। অর্থাৎ ঠিকই ভেবেছো, আমরা একদম শেষ দরগড়ে এসে দাঁড়িয়েছি দ্য দিল্লি সালতানাতের। সালটা কত? 1206 থেকে 1526, শেষ দরগড়ে। ইতিহাস কিন্তু একটা খুব ইজি বিষয়। হিস্ট্রি ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট দ্যাট আই হ্যাভ এভার হার্ড। কারণ কি, এবার একটা ব্যাপারটা আছে, কি বলতো, কয়েকটা টিচার্স আছে, ইটস দ্য ফল্ট অফ দ্য টিচার্স। বাট কি, ওদের ফল্ট কি, যে কয়েকটা টিচার আছেন যারা কি বলতো ইতিহাসটাকে খুব জট পাকিয়ে দেন। ঠিক আছে, মানে বুঝাতে হয়তো সেরকম ভাবে আমি বলছি না, আমি কারো নাম নিচ্ছি না, তবে ইতিহাস কি বলতো একটা ধারাবাহিক ঘটনার সংকলন। যে ধারাবাহিক ঘটনাটা আমি তোমাদেরকে বলবো। এবার কি ধারাবাহিক ঘটনা, যেমন কি ধরো, ইফ আই এম কম্বাইনিং অ্যান ইনসিডেন্ট টু অ্যান অ্যানাদার ইনসিডেন্ট, ইট উইল ফর্ম অ্যান এন্টায়ার ইনসিডেন্ট। যেমন ধরে নাও, একটা অর্ধগোলক আছে, একটা হেমিস্ফিয়ার, এটা আরেকটা হেমিস্ফিয়ার। এই দুটাকে যদি আমার সাথে প্লাস করে দিই, একটা পূর্ণ হেমিস্ফিয়ার বা একটা সার্কেল তৈরি হবে। ইতিহাস ঠিক এমন, হিস্ট্রি জাস্ট লাইক দিস। If I am connecting an hemisphere to another hemisphere, it will ultimately form an entire circle. And this is history. এটা কি, তো এটা হচ্ছে ইনসিডেন্ট আর এটা হচ্ছে ইনসিডেন্ট। তো ইতিহাস কি? হিস্ট্রি ইজ দ্য কম্বিনেশন অফ ইনসিডেন্টস দ্যাট হ্যাভ গান থরলি। যদি আমি থরলি না যাই, আমি আজকে হঠাৎ 1206-এর কথা বলছি, আমি চলে গেলাম একদম 1857 সালে সিপাহী বিদ্রোহে। আমার কোনো লিঙ্ক নেই সেখানে। 600 বছর হাওয়ায় মিশে গেল, ধূলিসাৎ হয়ে গেল, কেউ জানতে পারলো না কি হয় 600 বছর। সেরকম হবে না। History is the most easiest subject, most simplest subject that I have ever know, but some teachers make it difficult. ঠিক আছে, it is very true. তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হবে দিল্লি সালতানাতের একদম শেষ পর্যায়ে এবং মুঘল সালতানাতের উত্তর একদম উত্থান। ইয়েস, তোমরা ঠিকই ভেবেছো, 1526 সালের পানিপথের প্রথম যুদ্ধ, দ্য ব্যাটল অফ পানিপথ। এর আগে যে সমস্ত ভিডিও আমি দিয়েছি, তো আমি প্রত্যেকবার একটু রিক্যাপ করিয়ে দিই। এবার আমি একটু তোমাদেরকে রিক্যাপ করিয়ে দিই। কি রিক্যাপ? আমরা আগের ভিডিওতে জেনেছিলাম দ্য তুগলাক ডাইনেস্টি ব্যাপারে। কার ব্যাপারে? তুগলাক। তার আগে দিল্লি সালতানাতে আমরা কয়েকটা ডাইনেস্টি গুলো জেনে নিই, যেমন কি মামলুক ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, যদি বলে তারপর কি তুগলাক ডাইনেস্টি, তুগলাক ডাইনেস্টির পর কি সৈয়দ, আর কি লোদি। I have already taught all of you how to remember this kind of things. কি করে? Just by a formula. কি? गुलाब खिले तो सांस लो. Just take the breath when the rose blossoms. কি? गुलाब खिले तो सांस लो. মামলুক ডাইনেস্টি অপর নাম কি? গোলাম ডাইনেস্টি। এরপর কি? খিলজি, তুগলক and সৈয়দ লোদি। তো now we have to go through from these categories or these dynasties. So at first I am coming to the Mamluk dynasty. Who is the founder of Mamluk dynasty? Definitely it will be Qutbuddin Aibak. But if the teacher says or asks you about who is the real founder of the Tughlaq dynasty, Mamluk dynasty or the slave dynasty, then it will definitely be ইলতুৎমিশ। It will not be the কুতুবুদ্দিন আইবক, it will be ইলতুৎমিশ। কারণ কি, প্রকৃত প্রতিষ্ঠাতা। যদি বলে যে the only one woman emperor or the only one woman sultan, কি হবে? সুলতান রাজিয়া। যদি বলে
যে এখানে মানে সুলতান রাজিয়াকে কে সিংহাসনচ্যুত করেছিল, ইট উইল ডেফিনেটলি বি গিয়াসউদ্দিন বালবান। কার সদস্য ছিল? চালিশা দল। কি নাম ছিল চালিশা দলের পুরোপুরি নাম কি ছিল? বান্দে গান ই চেহেলগানি। আমাদের এতটুকু চারটা রাজার নাম মনে রাখতে হবে। কি? কুতুবুদ্দিন আইবক, ইলতুতমিশ, সুলতান রাজিয়া। যদি নাসিরুদ্দিন মনে রাখতে পারো তো নাসিরুদ্দিন, আলাউদ্দিন আলাউদ্দিন হোসেন শাহ বলে একজন ছিলেন। আর এরপরে কি আছে যদি আমরা চলে আসি, গিয়াসউদ্দিন বলবল। শেষ দুই রাজার নাম কি? কাইকুবাদ ও কিউমার্স। এবং তারপরে আমাদের খিলজি ডাইনাস্টি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য খিলজি ডাইনাস্টি? জালাল উদ্দিন ফিরোজ শাহ খিলজি। দেন হু ইজ দ্য মোস্ট গ্রেটেস্ট এম্পায়ার অফ ইট? ইট উইল বি আলাউদ্দিন খিলজি। কারণ কি আলাউদ্দিনকে কি নামে ডাকা হয়? আলাউদ্দিনকে ডাকা হয় সিকান্দারের শানি নামে। সিকান্দার এ শানি। এর একটা চাকর ছিল যার নাম ছিল মালিক কাফুর। আমি তোমাদেরকে বলে দিচ্ছি মালিক কাফুরকে আলাউদ্দিন কেমন ভাবে কূটনীতি ক্রোনোলজি কেমন ভাবে ইউজ করেছিল, ইউটিলাইজ করেছিল, তার ফলে কেন আলাউদ্দিনকে সিকান্দারের শানি উপাধিটা দেওয়া হলো। সে কি সত্যিই ডিজার্ভ করতো উপাধিটা? সব কিছুর উত্তর আমি অলরেডি আমার ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি। তোমরা যদি এখনো না থেকে থাকো যাও ভাই চেক করো। অনেক দিন হয়ে গেল, ফাঁকা বসে লাভ নাই, যাও দেখে আসো, কিছু মগজে ঢুকবে। এরপর কি? তুঘলক ডাইনেস্টি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তুঘলক ডাইনেস্টি? গিয়াসউদ্দিন তুঘলক। এরপরে কি আসে? গিয়াসউদ্দিন তুঘলকের পর আসে মোহাম্মদ বিন তুঘলক। কেন পাগলা রাজা বলা হয় অলরেডি বলে দিয়েছি। এরপরে কি আসে? ফিরোজ শাহ তুঘলক, সবচেয়ে উদারনৈতিক রাজা। এরপর আসবো সৈয়দ দানিশ। সৈয়দ দানিশ ভাবে কিচ্ছু আসে না, প্রতিষ্ঠাতার নাম আসে প্রত্যেক পরীক্ষাতে। স্কুল হোক, কলেজ হোক, যে কোনো গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হোক, যে কোনো জবের পরীক্ষা হোক, একটাই প্রশ্ন আসে কি? সৈয়দ দানিশের ফাউন্ডারকে। ফাউন্ডার নাম কি? খিজরে খান বা খিজির খান, যে নামই আসুক, যদি খিজরে খান থাকে বা খিজির খান থাকে, খিজরো খান থাকে, নামের একদম বিকৃতি ঘটিয়ে দেয় ওরা, ওটাই অ্যান্সার হবে। আসল উচ্চারণ কি হলো? খিজরে খান। লোদি ডাইনাস্টি। লোদিটাকে আমরা একটু হালকা দেখি। লোদি আমরা কি দেখবো? লোদি ডাইনাস্টি। লোদি ডাইনাস্টি। এবার লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? বহুলোল লোদি। এটা কি? ফাউন্ডার। বহুলোল লোদি, বাকলোল লোদি ধরে নাও। বহুলোল লোদি, বাকলোল লোদি, মানে একদম অপদার্থ শাসক ছিল। বহুলোল লোদি, বাকলোল লোদি, বহুলোল বহুলোল লোদি। কিন্তু এর থেকেও বড় বাকলোল একটা শাসক ছিল। এরপর কি? এরপরে আসে কি? এরপরে আসে আমাদের সিকান্দার লোদি। নামেই সিকান্দার, কামে বান্দার। সিকান্দার লোদি। এবং তারপরে আমাদের কি আসে? আমাদের বহুলোল লোদি, তারপর আছে সিকান্দার লোদি, এবং তারপর শেষ আছে আমাদের ইব্রাহিম লোদি। বহুলোল লোদি এবং সিকান্দার লোদি সেরকম ভাবে কিন্তু দিল্লি সালতানাতে কোনোদিনই ইম্প্যাক্ট ফেলতে পারেনি। অর্থাৎ তাদের সেরকম ভাবে কোনো আয়ত্তা ক্ষমতা কিছুই ছিল না যে তারা এই দিল্লি সালতানাতে কোনো একটা নাম করতে পারবে। কেবল কি প্রত্যেকটা ডাইনাস্টি থেকে আমাদেরকে, যদি কোনো একটা ডাইনাস্টি 90 চলে আর কোন একটা ডাইনাস্টি যদি 10 চলে, আমাকে এই 10-এর মধ্যে থেকেও তো কয়েকটা বেছে নিতে হবে। এই 10-এর মধ্যে থেকে বেছে নেব 3টা। এবার কি আমরা কি এই 3টাই শাসক আসে, তাই আমাদের নাম মনে রাখতে অসুবিধা নাই। এর মধ্যে মেইন আমাদের থাকবে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি কেন মনে রাখতে হবে? কারণ সালটা তখন 1526। অলরেডি দিল্লি সালতানাতের যে সূর্যাস্তের পতন হতে শুরু করে দিয়েছে, এবং দিল্লির সিংহাসনের উপর যার চোখ পড়ে গেছে, বাজের চোখ, শকুনের চোখ বলা যেতে পারে, সে হচ্ছে বাবর। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। কিন্তু একদম প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে বাবর ভারতে মুসলিম আক্রমণ হয় 4 পর্যায়ে। আমি বোর্ডে দেখাচ্ছি না, আমি মুখে বলছি, শুনো। ভিডিওটা স্কিপ যদি করো ভাই নিজেরই ক্ষতি, আমাকে বলে লাভ নাই। পরে স্যার আপনি পড়াননি, বলেননি, হ্যাঁ বলে লাভ নাই। আমি যা বলছি শুনো। ইতিহাস শুধু শুনতে হয়, শুনে শুনেই তো মনে রাখতে পারবা ভাই। কেন বই কি দরকার? আমি কোনোদিনও ভাই বই নিয়ে দেখেছি এখানে? কোনো দরকার নাই বই দেখা, শুধু শুনো। ঘটনা যদি মনে রাখো, ইফ ইউ রিমেম্বার দ্য ইনসিডেন্টস, ইউ ক্যান রেকগনাইজ অল দ্য হিস্টোরিক্যাল ইনসিডেন্টস দ্যাট হ্যাভ আ মেজর ইম্প্যাক্ট অন হিস্ট্রি। মনে রাখতে হবে হোয়াট আর দিস and what are those major incidents that have already changed the entire history. History is all about incidents. By combining incidents and incidents, it ultimately takes a form that you are reading now. সেটাই হিস্ট্রি। হিস্ট্রি কোনো
এই মানে আমি গেলাম, রান্না করলাম, খিচুড়ি দিলাম, একদম চাল দিলাম, ডাল দিলাম, ফুটিয়ে দিলাম, খিচুড়ি হয়ে গেল, ওটা হিস্ট্রি না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ফিয়ার্ড অফ হিস্ট্রি। তারা ইতিহাসকে ভয় পায় কেন ভাই? তোমাদেরকে বলছি তো, আর ভয় পাবার কোনো দরকার নেই। আই এম হিয়ার, করে দেবো, চাপ নাই ভাই, হয়ে যাবে, সর্ট আউট একদম একদম। এবার দেখে নাও, এবার ব্যাপারটা একটাই যে কি, এবার দেখে নিই আমরা কি, যে ইব্রাহিম লোদি সেরকম কিন্তু খুব সুষ্ঠু শাসক কিন্তু হতে পারেন, কিন্তু সালটা অলরেডি চলে এসছে 1526। এরকম কি বলেছিলাম যে ভারতে মুসলিম আক্রমণ হয় 4 পর্যায়ে। কি কি? প্রথম পর্যায়ে আছে মোহাম্মদ কাসিম। সালটা কত? কমেন্টস ডাউন করবে, আমি বলবো না সালটা। যদি না দেখে আসো তাহলে ভাই অর্ধেক হিস্ট্রি দেখে তোমার লাভ নেই কোনো, ঠিক আছে? তাহলে ভিডিও ছেড়ে এখনই যাও, আগের ভিডিওগুলো দেখে আসো, সোজা কথা। তেতো লাগছে, খারাপ লাগছে, কিন্তু ওটাই মেন জিনিস, বলে লাভ নাই, কমেন্টস ডাউন করবে। প্রথম মুসলিম ইনভেশন, ভারতে প্রথম মুসলিম আক্রমণ কত সালে হয়েছিল, সেই সালটা তোমরা আমাদেরকে লিখে জানাবে, নিজে কমেন্টস ডাউন করবে। এই সেই সালে যখন প্রথম মুসলিম ইনভেশন হয়, প্রথম মুসলিম ইনভেডর কে ছিল? প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিল? মোহাম্মদ কাসিম। কোথা থেকে এসেছিল? আরব থেকে এসেছিল। যদি বলে তারপরে কে এসেছিল? গজনির সুলতান মাহমুদ। যদি বলে প্রথম তুর্ক আক্রমণ, ইট উইল বি গজনির সুলতান মাহমুদ। দেখো, তুর্ক আর তুর্কি, তুর্কি একটা দেশ আর তুর্ক একটা মুসলিম জাতি। এই তুর্ক হচ্ছে আফগানিস্তানের একটা মুসলিম জাতি। এই তুর্ক জাতির হয়ে আক্রমণ করেছিল গজনির সুলতান মাহমুদ। তাই যদি বলে প্রথম মুসলিম আক্রমণকারী, কি হবে? মোহাম্মদ কাসিম। যদি বলে প্রথম তুর্ক আক্রমণ, কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, গজনির সুলতান মাহমুদ। গজনির সুলতান মাহমুদ কতবার আক্রমণ করে? 17 বার। গজনি সুলতান মাহমুদ আক্রমণ করে 17 বার, এবং তারপরে চলে আসে গিয়ে মোহাম্মদ ঘুরি, আক্রমণ করে 18 বার। আচ্ছা, গজনির সুলতান মাহমুদ 16তম আক্রমণ সব থেকে ভয়ানক ছিল। কি নাম ছিল 16তম আক্রমণের নাম? কি ছিল? সোমেশ্বর মহাদেব মন্দির ধ্বংস করা, লুটপাট করা। কে করেছিল? মাহমুদ। এর পরবর্তীকালে কি আসে? গজনির সুলতান, সরি, এর পরবর্তীকালে কি আসে? মোহাম্মদ ঘুরি, যার সাথে চাকর এসেছিল বাখতিয়ার খিলজি। এই বাখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছিল। ইয়েস, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল বাখতিয়ার খিলজি। বাখতিয়ার খিলজির সাথে কিন্তু আলাউদ্দিন খিলজি বা জালালউদ্দিন খিলজির কোনো লিঙ্ক নেই, এটা আমি বলে রাখি। আচ্ছা, এর পরবর্তীকালে আমি বলেছিলাম বাবর আসবে। বাবর কিন্তু ভারতে এসেছিল, তার কোনো থাকার জায়গা ছিল না বলে ভারতে সে লুটপাট করতে আসেনি। ভারতে সে লুটপাট করতে আসেনি। ভারতে সে এসছিল মূলত কি করতে বলতো? ভারতে সে এসছিল মূলত থাকতে, কারণ সব থাকার জায়গা নাই। একটা লোককে যদি আমি একদম এইভাবে লাত মেরে তাড়িয়ে দিই আর যদি বলি যা এখান থেকে বেরিয়ে যা, সে কি আমার বাড়িতে থাকবে? না। বাবরের সাথেও ঠিক সেরকম হয়েছিল, না ঘাটকা না ঘাটকা। সে কোথায় গেছিল? তার কাছে থাকার জায়গা নাই। বাবরের বর্তমান কালে জন্ম কোথায়? উজবেকিস্তানে। বর্তমান কালের উজবেকিস্তানে তার জন্ম, এবং সে ভারতে আসে কি জন্য? কারণ নিজের অঞ্চল থেকে সে বিতাড়িত হয়ে গেছিল। সে প্রথম যে জায়গাটা দখল করেছিল সেটা হচ্ছে কাবুল, আফগানিস্তানের কাবুল। কিন্তু এই কাবুল বা কাবুল, কান্ধার এসব পাশাপাশি, এই কাবুলে কিন্তু তুমি ধরে নাও যে কি ছিল বলতো, এই যে কাবুল যে জায়গাটা ছিল, সেখানে কিন্তু আফগানিস্তান আর দক্ষিণ ভারত, অর্থাৎ আফগানিস্তান অ্যান্ড ডেকান, এই যে টোপোগ্রাফিক্যাল আইডেন্টিটি, সেটা খুবই বাজে। অর্থাৎ যদি আমি একবার সিংহাসনে উঠি, আমি যদি কোনো কারণে সিংহাসন ছেড়ে একবার চলে যায়, ঠিক আছে, তো ডেফিনেটলি কেউ না কেউ উঠে আমার সিংহাসন দখল করবে। তো যখনই বাবর সিংহাসন ছেড়ে কোনো যুদ্ধে তো এসে দেখছে তার সিংহাসন দখল, আবার কোন একটা জায়গায় গিয়ে সে লড়লো। ধরে নাও বাবর এই জায়গাটা থেকে শুরু করেছে তার যাত্রা, এখানে এসে দখল করেছে। আচ্ছা, বাবরের আগেরটা আমি জন্ম বৃত্তান্ত বলে দিই। বাবর মূলত জন্মগ্রহণ করেছিল 14ই ফেব্রুয়ারির দিন। ইয়েস, ভ্যালেন্টাইন্স ডের দিন জন্মগ্রহণ করেছিল বাবর। সালটা কত? 1489 সম্ভবত 1489, হয়তো সম্ভবত 1489, মেবি, আই এম নট শিওর অ্যাবাউট ইট। আমি এটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে, বা এটা যদি ভুল হয় আমি এটা রেকটিফাই করে দেবো, ঠিক আছে? নিচে তুমি লিঙ্ক দেখে নিবে যে এটা কত সাল হবে। অ্যাকচুয়ালি মেবি ইট ইজ 1489। 14ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে আমাদের বাবর। বাবরের পিতার নাম ছিল উমার শেখ মির্জা। কি নাম? উমার শেখ মির্জা। এবং তার মায়ের নাম ছিল কুলতুগ নিগার খান। এটা খুব ইম্পর্টেন্ট। WBCS, স্টেট PSC, RRB,
যাই যাই নাম বলো, সব কিছুর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো হয়তো কোনো ইনফরমেশন তোমাদের কাছে হয়তো 90% থাকার কথা না। আচ্ছা, তা লিখি বাবার ফাদার, পিতার নাম কি? উমার শেখ, SEIKH, এস কে লিখবে না, উমার শেখ মির্জা, উমার শেখ মির্জা। মাদার্স নেম কি নাম ছিল? মায়ের নাম ছিল কুলতুগ, কুলতুগ নিগার খান। আচ্ছা, এবার দেখো বাবরের বংশ পরিচয় আমরা পেয়ে গেলাম কি, বাবার নাম ছিল উমার শেখ মির্জা এবং মায়ের নাম ছিল কি কুলতুগ নিগার খান। ডেট কত? অ্যাপ্রক্সিমেটলি আমার 14 ফেব্রুয়ারি আমার মনে আছে, বুঝে নাও কেন। আর সাথে মেবি ইটস 1489, আই এম নট শিওর অ্যাবাউট ইট, আমি বারবার বলছি। আচ্ছা, এবার কি আমরা দেখছি যে বাবরের যে বাবা ছিল অর্থাৎ ফাদার উমার শেখ মির্জা, বাবরের বাবা উমার শেখ মির্জা মূলত ছিলেন কার বংশধর? তৈমুর লংয়ের বংশধর। His father dynasty probably belongs to the Taimur Long. তৈমুর লং, তৈমুর লংয়ের বংশধর কে ছিল? উমার শেখ মির্জা। এবং তার মায়ের বংশ পরিচয় আমরা পাই, তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খান, চেঙ্গিস খানের তোরা নাম শুনেছ? চেঙ্গিস খান কিন্তু নাম, এই যে খান দেখে ভেবে নিও না এটা মুসলিম। চেঙ্গিস খান ছিল একজন মঙ্গোলিয়ান নেতা। এটা চেঙ্গিস খান এতটা ক্রূর শাসক ছিল, চেঙ্গিস খান এতটা ক্রূর শাসক ছিল যে চেঙ্গিস খানের যদি নাম কেউ শুনতো প্যান ভিজে যেত এমন অবস্থা। চেঙ্গিস খান এতটা ক্রূর, ধারণার বাইরে। চেঙ্গিস খানের সম্বন্ধে যে সমস্ত গল্প গুজব ছড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে চেঙ্গিস খান নিজের কয়েকটা চাকর রাখতো এবং প্রত্যেক দিন কতজন মানুষকে তারা মার্ডার করছে সেটা তারা কি করতো, একটা মালা গাঁথতো। কিসের মালা? মা কালীর গলায় মুন্ডের মালা, দেখেছো? জাস্ট লাইক দ্যাট। যে সমস্ত মানুষকে মারবে সেই নিরীহ মানুষ, তারা কোনো ছেলে মেয়ে বাচ্চা বুড়া কিচ্ছু মানতো না, দেখতে পারলো মানে কাটবে। এক নাম্বারের কষায়, দেখতে পেলো ঘ্যাঁচ, দেখতে পেলো ঘ্যাঁচ। এবার ওদের মাথাটা কেটে কেটে তারা কি করবে, একটা মুন্ডমালা তৈরি করবে, এবার ওটা নিয়ে যাবে নেতার কাছে, নেতাকে চেঙ্গিস খান। চেঙ্গিস খান এবার দেখবে যে গুনে দেখবে যে কারটাতে কম আছে, এবার কি যারটাতে কম হবে তার একটা শাস্তি দেবে। কি শাস্তি বলো তো? ধরো আমার সাথে আরো 4 জন আছে, আমি সব থেকে বেশি গেঁথেছি বা ধরো আমি সব থেকে কম গেঁথেছি, এবার আমার একটা শাস্তি। কি শাস্তি? চেঙ্গিস খান আমার গলা কাটবে এবং ওই মালাতে দিয়ে ওটা পূর্ণ করবে। এরকম টেরিফাইং ছিল। মঙ্গলদের আক্রমণ জালালউদ্দিনের সময় থেকে প্রচুর ছড়িয়ে যায় এবং চেঙ্গিস খান এর কি বলবো যে এতটা রমরমা ছিল যে চেঙ্গিস খান প্রচুর উমেন্সদের রেপ পর্যন্ত করে, ফলে ওর বংশ চারিদিকে ছড়িয়েছিল। ঠিক আছে, তো এবার বলা যেতে পারে যে হয়তো কুলতুগ নিগার খান, ঠিক আছে, যে হয়তো সেই রকম বংশ, যে হয়তো ডাইরেক্ট বংশ না ইনডাইরেক্ট বংশ থেকে এসছে সেটা আমরা জানি না, তো এই ব্যাপারে কমেন্ট্রি দেওয়া আমাদেরও ঠিক না। কুলতুগ নিগার খান সম্বন্ধে কি জানা যায়? ইনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর এবং উমার শেখ মির্জা ছিলেন তাইমুর লংয়ের বংশধর। এই দুজনেই কি ছিল? অ্যাটাকার্স। এরা শুধু যুদ্ধ করতে জানতো, দুজনের রক্তে কি আছে? শুধু যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। তাইমুর লং মূলত ভারতকে অনেকবার আক্রমণ করেন এবং এবার দেখো একটা কথা শুনো, এরা যে আক্রমণ করতো, কাকে আক্রমণ করতো? গোষ্ঠীর নেতাদের বা রাজাদের। এবার গোষ্ঠীর নেতা বা রাজা, তার একটা পত্নী থাকবে কিংবা ওয়াইফ থাকবে। দেখো ইতিহাস কিন্তু খুব কলঙ্কিত একটা বিষয়, ঠিক আছে? অনেক কিছু তোমরা জানতে পারবে যেটা তোমরা জানো না। এমনকি ইউটিউবে যখন আমি ছাড়বো হয়তো অনেক জায়গায় এডিটও করতে হতে পারে, যে জায়গাগুলো হয়তো মানে আমি এক্সট্রিম বলে ফেলেছি, ঠিক আছে? তো কি হয়েছে যে কুলতুগ নিগার খান বা এই যে উমার শেখ মির্জা, ধরো এই যে এদের যে বংশধর তাইমুর লং বা চেঙ্গিস খান একটা জায়গায় গেল এবং একটা জায়গায় গিয়ে কি হলো, ওর একটা বস্তির বা ইয়ের সাথে যুদ্ধ করলো, যুদ্ধ তো হারিয়ে দিল। এবার ওর বউ ওর হয়ে যাবে, এবার ওর বউয়ের সাথে ও ফিজিক্যালি মূলত ইন্টিমেট হয় এবং কি হয়, ওদের বংশ বিস্তার প্রচুর বেড়ে যায়। ঠিক আছে, বংশ বিস্তার এত বেড়ে যায় আনাচে কানাচে ওদের বংশ ছড়িয়ে আছে। সেরকম ভাবেই এই চেঙ্গিস খান এবং
তাইমুর লংয়ের বংশধর ছিলেন বাবরের বাবা ও মা। বাবর মূলত তার বাবার মির্জা টাইটেলটা পান। এর জন্য বাবার বংশ থেকে, দেখো কোনো একটা ছেলে বা মেয়ের যখন বিয়ে হয়, তো যদি কারো টাইটেল ধরো, ছেলের ধরো চট্টোপাধ্যায় আছে বা চক্রবর্তী আছে, তো মেয়েটা দাস হোক, মেয়েটা মণ্ডল হোক, মেয়েটা যে কেউ হোক, তার মেয়েটার টাইটেল কিন্তু চেঞ্জ হয়। তো যখন মেয়েটার টাইটেল চেঞ্জ হবে, তাহলে ছেলেটারও টাইটেল চেঞ্জ হবে। তো মির্জা টাইটেলটা কে পেয়ে গেল? বাবর। বাবরের নামের শেষে কি নাম আছে? বাবর মির্জা। মানে এটা কি হচ্ছে? বাবার বংশ তরফ থেকে পাওয়া উপাধি। আচ্ছা, তা আবার বলছি, বাবরের জন্ম 14 ফেব্রুয়ারি। কোথায়? উজবেকিস্তানে। ফাদারের নাম উমর শেখ মির্জা, মাদারের নাম কি? কুলতুম নিগার খান। বাবা ছিলেন তৈমুর লংয়ের বংশধর এবং মা ছিলেন চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খান কোনো মুসলিম না, একজন মঙ্গোলিয়ান নেতা। আচ্ছা, তাইমুর লং অনেকবার ভারত আক্রমণ করেন। চেঙ্গিস খান চেয়েছিলেন ভারত আক্রমণ করতে, কিন্তু সেরকম ভাবে চেঙ্গিস খান মানে মঙ্গলসরা চেয়েছিল, কিন্তু পারেনি। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে চেঙ্গিস খান, এর ব্যাপারে তো অনেক গুজব আমরা বললাম। এই চেঙ্গিস খান কিন্তু খুব ক্রূর একজন শাসক ছিল। এমনকি এমনও বলা হয় যে চেঙ্গিস খান মারা যাওয়ার 10 বছর পর পর্যন্ত কেউ জানতে পারেনি যে চেঙ্গিস খান মারা গেছে। মানে ওর দূতরা এতটা অত্যাচার করেছিল যে চেঙ্গিস খানের ব্যাপারে কিছু বিবৃতি কিছু বলবো, কারো দম হয়নি বলার। চেঙ্গিস খান মারা যাওয়ার 10 বছর পর পর্যন্ত তার রমরমা হয়। যখন পরবর্তীকালে জানা যায় যে চেঙ্গিস খান নেই, মারা গেছে, তারপরে কিন্তু ধীরে ধীরে মঙ্গলদের যে আক্রমণ কিংবা মঙ্গলদের যে শক্তি, সেটা স্তীমিত হয়ে পড়ে। বাবরের ব্যাপারে বলি, বাবর ধরো এই জায়গাটা থেকে এই জায়গাটাতে বাবর কি করে থাকে। এখান থেকে সে ভাবলো যে আমি এটা এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, আমি ধরলাম এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। বাবর ভাবছে যে ঠিক আছে, আমি বি পয়েন্টে গিয়ে কবজা করব। এবার যখন বি পয়েন্টে যাবে, তখন কোনো একটা জায়গা থেকে এটা কিন্তু অলরেডি ক্যাপচার করে নেবে, ফলে এটা কার হাত থেকে চলে গেল? বাবরের হাত থেকে। আবার বাবর তাহলে এখন বি ক্যাপচার করে বসাচ্ছে, বাবর ভাবছে কি আমি আবার এ ক্যাপচার করব, তাই তো? তো ততক্ষণে কি বি ক্যাপচার হয়ে গেছে অলরেডি অন্য কেউ দ্বারা। বাবর ভাবছে আমার বিটাও ক্যাপচার হয়ে গেল, তাহলে সিটা ক্যাপচার করি। যখন সিটা আবার ক্যাপচার করতে গেলে এটা আবার ক্যাপচার হয়ে গেল। তো বাবর দেখছে আমি এখানে বেশিক্ষণ থাকতেই পারবো না, কারণ সব সময় কেউ না কেউ আক্রমণ করছে। এটা কোথায়? আফগানিস্তানে। তো আমি কোথায় যাব? সবচেয়ে স্টেবল কান্ট্রি দিল্লি। চোখ পড়ে গেল, বাজের চোখ, শকুনের চোখ পড়ে গেল দিল্লির উপর। একদম দিল্লি সালতানাতের সূর্যে নেমে আসলো কালো মেঘ। যুদ্ধের সূচনা হলো। পানিপথের প্রথম যুদ্ধ 1526 সাল। সময়টা 1526, দ্য ব্যাটল অফ পানিপথ। পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথ একটা জায়গা, ঠিক আছে, মূলত হরিয়ানার সাইডে আছে, দিল্লি হরিয়ানার মাঝখানে পানিপথ। এই কুরুক্ষেত্র পানিপথ প্রায় কয়েকটা কিলোমিটার দূরেই, ঠিক আছে। পানিপথে যুদ্ধ হলো। পানিপথ একটা বিশাল বড় মানে যুদ্ধের ময়দান বলা যেতে পারে। পানিপথে যুদ্ধ হলো কার সাথে? দিল্লি সালতানাতের শেষ সম্রাট ইব্রাহিম লোদি মুখোমুখি হলেন কার? বাবরের। আর বাবর সেই যুদ্ধে বিভিন্ন ধরনের নীতি কৌশল অবলম্বন করেন। আমি বলছি না মানে দুগ্গিবাজি করে দেয়, মোটেও না। তিনি যথেষ্ট যুদ্ধে পারদর্শী। বাবরের সারা জীবন সে যুদ্ধ করেই চলে গেছে, কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে বাবর একজনকে তার সাথে নিয়ে আসে। বাবরের 4 ছেলের মধ্যে একজন হুমায়ুন। বাবরের 4টা ছেলে, কামরান, হিন্দাল, আসকারি, হুমায়ুন। কামরান, হিন্দাল, আসকারি, হুমায়ুন। এর মধ্যে হুমায়ুন সবচেয়ে ছোট, 12-13 বছরের ছেলে। যুদ্ধক্ষেত্রে এসছে তার বাবার সাথে যুদ্ধ দেখতে। যুদ্ধের ভয়াবহতা দেখে সে 12-13 বছরের শিশু কি আর করবে, সে দেখছে বাবা মানে একদম বীরত্বের সাথে যুদ্ধ লড়ছে। কিন্তু এই যুদ্ধে বাবর যে 2টা নীতি অবলম্বন করে সেটা আমাদেরকে জানতে হবে। বাবর 2টা নীতি অবলম্বন করেন। কি? প্রথম নীতি হচ্ছে সৈন্য বিচ্ছুরণ নীতি। সৈন্য বিচ্ছুরণ নীতি, সৈন্য বিচ্ছুরণ নীতি। আর 2 নম্বর হচ্ছে কি? তোপ নীতি। তোপ নীতি। সৈন্য বিচ্ছুরণ নীতি কি দেখে নাও। আগে কেমন হতো? বাহুবলী সিনেমা দেখেছো? বাহুবলী সিনেমাতে যখন, আচ্ছা যে বাহুবলী না, যে কোনো, নো পেড প্রমোশন, কাট, নো পেড প্রমোশন।
কোনো একটা সিনেমাতে দেখবা কি এইভাবে করে দাঁড়িয়ে আছে সব, এই এখানে ধরো একটা ব্যাটালিয়ন দাঁড়িয়ে আছে, এখানে আর একটা ব্যাটালিয়ন দাঁড়িয়ে আছে, এইভাবে করে একটা ব্যাটালিয়ন গ্যাপে গ্যাপে দাঁড়িয়ে আছে। এখানে সৈন্য ভরপুর, এগুলো সৈন্য, ঠিক আছে। আর দেখবা হয়তো সামনে এদেরকে ঘেরা দেওয়ার জন্য এরকম একটা শিল টাইপের থাকে, এইভাবে করে থাকে। এটাও এখানেও সৈন্য আছে, তাই তো? এরকম ভাবে সৈন্য সাজানো হয়। এটাই ছিল তৎকালীন ট্রেডিশনাল ওয়ে অফ, কি বলবো, যে একদম অর্গানাইজিং, যে কেমন ভাবে ট্রেডিশনাল ওয়ে অফ অর্গানাইজিং দ্য সোলজার্স, কেমন ভাবে তাদেরকে সাজিয়ে রাখা হতো যুদ্ধক্ষেত্রের জন্য, ব্যাটেল ফিল্ডের জন্য। কিন্তু বাবরের নীতি ছিল একটু আলাদা। বাবর নিজের এই যে সৈন্য বিচ্ছুরণ নীতি, এটা তিনি পিক আপ করেছিলেন আফগানিস্তান থেকে। কেমন ভাবে? তিনি এই যে সৈন্য বিচ্ছুরণ নীতির একটা নাম আছে, নাম হচ্ছে উজবেক নীতি। উজবেক নীতি কোথা থেকে শিখেছিলেন? উজবেকিস্তান থেকে। উজবেক নীতি, উজবেকিস্তানের নীতি, এটা যুদ্ধক্ষেত্রে বললাম উজবেকিস্তান বা আফগানিস্তান, দেখবা বেশি দূরত্বে নাই, ঠিক আছে, তৎকালীন সবই একই ছিল। তাহলে উজবেকিস্তান থেকে যেহেতু, তাহলে কি উজবেক নীতি। সৈন্য বিচ্ছুরণ নীতিটার নাম কি? বাবর যে সৈন্য বিচ্ছুরণ নীতি অবলম্বন করেছিলেন তার নাম কি? উজবেক নীতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাবর যে সৈন্য বিচ্ছুরণ নীতির পন্থা অবলম্বন করেছিলেন তার নাম কি? উজবেক নীতি। এই উজবেক নীতি কেমন ভাবে বলতো? যে ধরো সৈন্যরা আছে, সৈন্যদেরকে এরকম ভাবে বক্স বক্স টাইপের সাজাবে না, খোপচা সাজাবে না। ওদেরকে বলবে ঠিক আছে তোমরা দাঁড়িয়ে আছো তো, অর্ধচন্দ্রাকার ভাবে দাঁড়াও। যেমন দেখো ইসলামের মেন কি, চাঁদ, চাঁদটা দেখবো সম্পূর্ণ চাঁদ থাকে না, কিন্তু ইসলামের অর্ধ ক্ষয়িত চাঁদ থাকে, সেরকম ভাবে অর্ধচন্দ্রাকার নীতি এইরকম, ঠিক আছে। এবার কি হচ্ছে, দুই সাইডে সেনা আছে। এবার কি বলছে, ঠিক আছে এইভাবে করে তোমরা দাঁড়াবে এরকম ভাবে, আর যখনই সৈন্য তোমাদের সাথে স্ট্রেট আসবে তোমরা এইভাবে করে ছড়িয়ে ছড়িয়ে কি করবে, সমস্ত সৈন্যদেরকে ঘিরে ফেলবে একদম। এটা ধীরে 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 মাঝখান থেকে এটা ক্ষয় হবে এবং এটা ধীরে ধীরে এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করতে করতে যখন সেনা এন্টার করবে, গোটাটাকে একদম ক্যাপচার করে নেবে। মানে ভালো করে ভাবো, ধরো এটা অর্ধচন্দ্রাকার, আমি গোটাকে ধরো এটা অর্ধচন্দ্রাকার, সেনা যখন আসছে আমার এই জায়গাটা থেকে খাওয়া শুরু হচ্ছে এবং আমার হাতটা ধীরে 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 এক্সপ্যান্ড করছে। এক্সপ্যান্ড করতে করতে এতটা বেন্ড হবে যে গোটা, যেমন গ্রহণ লাগে সেই গ্রহণের মতো গোটা সৈন্যকে একবারে গ্রাস করবে। যেমন গ্রহণ লাগে সেরকম গ্রহণের মতো গ্রাস করবে কাকে? সেনাকে। এই সেনা এবার ফলে কি হবে, চারিদিকে কার সেনা থাকবে? বাবরের সেনা থাকবে এবং কেউ পালানোর কুল পাবে না। সেটার জন্য কি হলো, এই জায়গার এর নাম হয়ে গেল কি উজবেক নীতি। এখান থেকে কেউ পালাতে পারলো না এবং ইব্রাহিম লোদির সৈন্য ওখানেই ধূলিসাৎ হয়ে গেল। এছাড়া তিনি এই যুদ্ধে প্রথমবার তোপের ব্যবহার করেছিলেন। তোপ মানে ধরো যে যেমন আমরা দেখি না গোলন্দাজ, রিসেন্ট সিনেমা আসলো ছাবা, তোমরা সবাই দেখেছো, ছত্রপতি সম্ভাজি মহারাজ একটা কিলা থেকে বা ফোর্ট থেকে তোপ ছাড়লেন, আর সেই সময় তুমি দেখতে পেলে তোপটা গিয়ে একটা জায়গা পড়লো, একটা বাচ্চা মেয়ে ছাগল টাগল চড়াচ্ছিল পশুপালিকাতে এবং তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে ঔরঙ্গজেবের সেনাবাহিনী। সেই সিনটাকে মানে ঠিক আগের মুহূর্তে যখন সম্ভাজি মহারাজ ওই তোপের মশালটা ধরে আগুন জ্বালাচ্ছেন, ওই জিনিসটাকে বলে তোপ বা গোলন্দাজ। ওই তোপটাকে তিনি প্রথম ভারতে ব্যবহার করেন এই যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে। প্রচুর মানুষ মারা যায়, প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ, এটা একটা এস্টিমেটেড হিসাব, এর থেকেও বেশি মানুষ মারা যায়। তোপ নীতি গ্রহণ করেন। এই তোপ নীতিরও একটা নাম আছে, এই তোপ নীতির নাম হচ্ছে ওসমানিয়া নীতি। ওসমানিয়া নীতি, ওসমানিয়া নীতি। এই ওসমানিয়া নীতিও কিন্তু বাবর ফলো করেন এবং 1526 সালের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে খুব সহজেই পরাজিত করেন এবং ভারতে দিল্লি সালতানাতের পতাকা চিরতরে অস্ত যায় এবং উত্থান হয় এক নবোদয় সূর্যোদয়ের, এবং যে বংশ নতুন আসে সেটা হলো মুঘল বংশ। এই মুঘলদের আধিপত্য কায়েম থাকে একদম অনির্দিষ্ট কালের জন্য। মুঘলদের একটা গোল্ডেন পিরিয়ড আছে, তোমরা জানোই, কি করে মনে রাখতে হয়, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। এই যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এটাকে বলে গোল্ডেন এরা। তো গোল্ডেন এরাটা কত আমি একটু লিখে নিই। গোল্ডেন এরা হচ্ছে 1526 থেকে শুরু করে 1717, 1707,
1707 কেন? এই 1707 সালে ঔরঙ্গজেব মারা যায়। 1707 অবধি বলা হয় যে এই সাম্রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ টাইম। 1707-এ ঔরঙ্গজেব মারা যায়, এবং এই ঔরঙ্গজেব যবে মারা যায় এরপরে যে সমস্ত শাসকগুলো আছে খুব ফালতু ছিল। যেমন কয়েকটা নাম বলছি: শাহ আলম দ্বিতীয়, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, মোহাম্মদ শাহ রঙ্গিলা, ঠিক আছে। এরপরে আরও যে সমস্ত আকবর দ্বিতীয়, এই যে যারা মানে আলতু ফালতু শাসকেরা আসেন তারা ভারতকে কিছু না শুধু বিক্রি করে গেছেন, ঠিক আছে। আমি ওটা পরের ব্যাপারে আসছি। এবার বাবর যে কয়েকটা জিনিস করে গেছেন, বাবর কেবল সারা জীবন যুদ্ধ করেছেন, এবং বাবরের একটা আত্মজীবনী আছে। আত্মজীবনী মানে যদি সে নিজে তার জীবনীর ব্যাপারে লিখেছে সে কি করেছে সারা জীবনে, সেটাকে আত্মজীবনী বা ইংরেজিতে অটোবায়োগ্রাফি লিখে। সো বাবর হ্যাড অলরেডি রিটেন অ্যান অটোবায়োগ্রাফি। সে অটোবায়োগ্রাফিটার নাম কি? তুজুক এ বাবরি। তুজুক এ বাবরি। বাবর নামা না, বাবর নামা ইজ দ্য ট্রান্সলেটেড ভার্সন অফ তুজুক এ বাবরি। যদি বলে রিয়েল নেম কি? তুজুক এ বাবরি, আর যদি বলে ট্রান্সলেটেড ভার্সন বাবর নামা। এর পরবর্তী বাবর নামা। এবার একটা ইনসিডেন্ট বলি। যখন বাবর সারা জীবন তো শুধু যুদ্ধ করতে করতে মারা যায়, সে যুদ্ধবাদে আরাম টারাম কিচ্ছু পায়নি, সারা জীবন শুধু যুদ্ধ করে গেছে। এবং যখন সারা জীবন যুদ্ধ করার পর এই সারা জীবন যুদ্ধ করা চলাকালীন সে দিল্লির একটা জায়গা ছিল আরামবাগ, সেই আরামবাগ এখনো হয়নি, সরি আমি এখন বলছি বর্তমানকালে আছে আরামবাগ। সে আরামবাগটার প্রতিষ্ঠাতাকে বাবরই, কিন্তু সে দিল্লিতে একটা সুন্দর খুব বাগিচা বানিয়েছিল, ঠিক আছে। বাগ মানে বাগিচা, সুন্দর বাগ বা বাগিচা বানিয়েছিল যেখানে বাবর গিয়ে টহল দিত, টহল দিত একদম সুন্দর করে, এইভাবে করে গোলাপ নিয়ে শুকতো, মাঝে মধ্যে নাকের মধ্যে পোকা ঢুকে যেত, জোকস অ্যাবাউট। তো একটা বাগিচা বানিয়েছিল বা বাগ বানিয়েছিল, এবং সেখানে বাবর গিয়ে আরাম করতো, তাই এর নাম কি হয়ে গেল? আরামবাগ। তো জায়গাটা কোথায় হচ্ছে? দিল্লির আরামবাগে। এবার কি, যখন বাবর মারা যায়, এবার মুসলিমদের মধ্যে কি আছে? কবর দেওয়া হয়। ওদের হিন্দু শাস্ত্রের মতো পুরানো হয় না, কবর দেওয়া হয়। সেই সময় যখন কবর দেওয়া হয় বাবরকে, আরামবাগের মধ্যেই হুমায়ুন ওকে কবর দিয়ে দেয়। এবার একদিন হুমায়ুন হঠাৎ করে বলছে, বাবা একটা বই লিখে যায়, ওরে না হেভি লাগছে তো দেখতে। নাম কি দিয়েছে? তুজুক এ বাবরি। বাহ, বাবা শিক্ষিত ছিল, পড়ছে হুমায়ুন পড়ছে। হুমায়ুনের চোখ ফেরালো, এক মিনিট, বাবা তো এখানে বলেছে আমাকে যাতে এখানে আরামবাগ যাতে কোথাও না, আমাকে যাতে কাবুলে সমাধি দেওয়া। যা, কি হবে এবার? আমি তো বাবাকে এখানে কবর দিয়েছি, বাবাকে তো এখানে পুঁতে দিয়েছি, এবার কি হবে? আল্লাহ, কি হলো এটা? না 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 না, বাবা লিখে গেছে যে আমাকে এখানে না, আমাকে আমার কাবুলে দিতে হবে, কাবুলে আমাকে কবর দিবি, এখানে দিবি না। বাবা, আমি তো পড়িনি, কি হবে এবার? যা, কি হবে এবার? কি করবে ও? বাবা বলে, খুদ ভাই খুদ, বাবার কবর খুদ ভাই তাড়াতাড়ি খুদ, আমি নিয়ে যাবো বাবাকে। বাবা সরি বাবা, ভুল হয়ে গেছে, বিশ্বাস করো বাবা, আমি পড়িনি বাবা, আমি মূর্খ ছিলাম বাবা, আমি পারিনি পড়তে, আমি আজকে হঠাৎ বললাম, দেখে এলাম, এখন করে দিচ্ছি, করে দেবে, করে দেবো। কি করলো? বের করলো। কি বের করলো? এবার যে তাবুতটা থাকে, তাবুতটা যে হাড় গোড় যা থাকে, ওই হাড় গোড়টাকে আবার নিয়ে গিয়ে হুমায়ুন কাবুলে গেল, এবং বাবরকে ওখানে আবার সমাধিস্থ করলো। তো বাবরের সমাধি দুই জায়গায় আছে, একটা দিল্লির আরামবাগে আর একটা কাবুলে। এবার এত দূরই ছিল আজকে আমাদের ভিডিওটা একটু ফানি করার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও, বেল আইকনটি টিপে দিও, এবং যদি আরো এরকম ভিডিওটি পেতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব and hit the like button if you want to get more contents like this. Thanks for watching. See you in the next video. That's all.